ডিয়ার স্টুডেন্টস, কী অবস্থা সবার? আমাদের স্পিকিং এবং রাইটিং করতে গেলে বর্তমান প্রেক্ষাপটে ইরান এবং ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলতেছে। ওই যুদ্ধের যে বিভিন্ন ধরনের ভোকাবুলারি, যেগুলো আমাদের বর্তমানে যদি আমরা কারোর সাথে কমিউনিকেশন করতে চাই, যুদ্ধ সম্পর্কে কিছু বলতে চাই, ওই স্পেসিফিক ভোকাবুলারি জানা লাগবে। সো আমাদের যুদ্ধ খেলার আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব, মানে হচ্ছে দ্বিতীয় পর্ব। এর আগে একটা পর্ব আরেকটা ভিডিও তৈরি হয়েছে, যেটা দেখেন নাই তারা অবশ্যই এটা দেখে নেবেন। আমরা একটু দেখি কি কি ভোকাবুলারি আমাদের যুদ্ধ সংক্রান্ত আছে। খেয়াল করেন তো, অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসতেছে। এই নিষেধাজ্ঞাকে আমরা ইংলিশে বলি স্যাংশন। নিষেধাজ্ঞা মানে নিষেধ করছে, তুমি এই কাজগুলো করতে পারবা না, বা তোমাদের এই লোকজন আমার এখানে ভ্রমণ করতে আসতে পারবে না, এরকম বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়া হয়। এটাকে বলা হয় স্যাংশন। যখন এই যুদ্ধ চলে তখন যুদ্ধ বন্ধের জন্য, যুদ্ধের ক্ষয়ক্ষতি কমানোর জন্য বা বিভিন্ন কারণে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কি করে আলোচনা করে, ঠিক আছে? এই আলোচনাকে ফরেন ভাষায় এটাকে বলা হয় ডিপ্লোমেসি, মানে কূটনীতি। কূটনীতি কূটনীতি যেটাকে ডিপ্লোমেসি বলা হয়। এই যে আলোচনা করে তাদেরকে বলা হয় ডিপ্লোম্যাট, মানে কূটনৈতিক, এরকম আর কি। আমরা ওইটা দরকার নেই, আপাতত কূটনীতিটা জানি। এই যে আলোচনার কথা বললাম, এই আলোচনা মানে হচ্ছে নেগোসিয়েশন। নেগোসিয়েশন মানে হচ্ছে আলাপ আলোচনা। আলোচনা। যুদ্ধ চললে কি হয়? দুইটা দেশের মধ্যে যুদ্ধ চললে এই যুদ্ধ থামানোর জন্য, ক্ষয়ক্ষতি কমানোর জন্য আরও কয়েকটা দেশ হচ্ছে মধ্যস্থতা করে। যেমন ইরান যুদ্ধে পাকিস্তান, তুরস্ক মধ্যস্থতা করার চেষ্টা করতেছে যুদ্ধটা থামানোর জন্য। এই মধ্যস্থতাকে বলা হয় মেডিয়েশন। মেডিয়েশন মানে হচ্ছে মধ্যস্থতা। মধ্যস্থতা, ওকে, মধ্যস্থতা। আচ্ছা, তো এখন এই মধ্যস্থতা করতে গেলে তো কিছু প্রস্তাব দিবে দুই দেশ। ইরান কিছু প্রস্তাব দিছে যে যুক্তরাষ্ট্রে কী করা উচিত, তার যেই মধ্যপ্রাচ্যে যেই ইয়াগুলো আছে, বেস ক্যাম্পগুলো আছে বা স্থাপনাগুলো আছে, এগুলো সরাই ফেলতে হবে। এটা একটা প্রস্তাব না? এরকম ইয়াও একটা প্রস্তাব দিছে। এই প্রস্তাবকে আমরা বলি রেজুলেশন। প্রস্তাব। রেজুলেশন মানে সমাধানও বলা যায়, সমাধান, ঠিক আছে? এই যে যুদ্ধ হইল, কিছু দেশ তো তীব্র নিন্দা জানিয়েছে। এই নিন্দাকে আমরা ইংলিশে বলতে পারি কন্ডেম। এনের উচ্চারণটা হবে না, কন্ডেম মানে নিন্দা জানানো। নিন্দা জানানো। আচ্ছা, দেখেন মাঝখানে বাহরাইনে না কোথায় যেন তাদের বিশুদ্ধ পানি শোধনাগারে হামলা হয়েছে না? এখন এই হামলায় অনেকে ইরানকে অভিযুক্ত করতেছে, হ্যাঁ, অভিযুক্ত করতেছে, কিন্তু আসলে হামলাটা করছে যুক্তরাষ্ট্র ভেজাল লাগানোর জন্য মধ্যপ্রাচ্যের মধ্যে। এটাকে বলা হয় এলিগেশন। এলিগেশন মানে হচ্ছে অভিযোগ। হ্যাঁ, যুক্তরাষ্ট্র অভিযোগ করতেছে ইরান করছে, ইরান অভিযোগ করতেছে আপনার এলিগেশন মানে অভিযোগ। তাহলে আমরা যদি নিষেধাজ্ঞার ব্যাপারটা বলি, যুদ্ধের সময় যেটা চলে, এক দেশ আরেকদেরকে নিষেধাজ্ঞা দেয়, সেটাকে স্যাংশন। কূটনীতিকে বলা হয় ডিপ্লোমেসি। আলাপ আলোচনাকে বলা হয় নেগোসিয়েশন। তারপর মধ্যস্থতা যদি কেউ বলে তাহলে মেডিয়েশন। মেডিয়েশন কোনো প্রস্তাব বা সমাধানের জন্য কোনো কিছু বলাকে বলা হয়, এটাকে বলা হয় রেজুলেশন। তীব্র নিন্দা জানানোকে বলা হয় কন্ডেম। আর অভিযোগ করাকে বলা হয় এলিগেশন। অভিযোগকে বলা হয় এলিগেশন। আর কেউ যদি অভিযুক্ত করে, যেমন এই হামলার অভিযোগে অভিযুক্ত করছে ইরানকে, কে করছে? যুক্তরাষ্ট্র করছে। অভিযুক্ত করা মানে একিউজ। একিউজ মানে অভিযুক্ত করা, অভিযুক্ত করা। যখন আলোচনা হয়, কখনো দুইজন পক্ষ হয়, তিনজন পক্ষে হয়, মানে তিনজন চারজন মিলে আলোচনা করে, অথবা দুইজন হয়। দুইজনে যখন আলোচনা করে এটাকে বাইল্যাটারাল বলা হয়, মানে দ্বিপাক্ষিক আলোচনা। বাইল্যাটারাল নেগোসিয়েশন, কনভারসেশন, মিটিং। বাইল্যাটারাল মিটিং মানে দ্বিপাক্ষিক, যেটা যুদ্ধের সাথে সম্পর্কিত একটা শব্দ হইতে পারে। দ্বিপাক্ষিক, পাক্ষিকের অস্বীকার মোস্ট প্রবাবলি দ্বিপাক্ষিক। যুক্তরাষ্ট্র কি চাইতেছে হচ্ছে ইরানের যেন শাসন ব্যবস্থার পরিবর্তন হয়। ইরান এখন ইসলামিক প্রজাতন্ত্র চলতেছে, এই শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে তারা একটা লিবারাল গণতন্ত্র চালু করবে। এই জন্য
ওদের খামেনি নেতাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু মেরে ফেলেও শাসন ব্যবস্থার পরিবর্তন হয় নাই। শাসন ব্যবস্থার পরিবর্তনকে ইংলিশে আমরা অনেক সময় ইংলিশ বাংলা মিক্স করি, রেজিম পরিবর্তন করা। রেজিম মানে হচ্ছে শাসন ব্যবস্থা। ইরানে এখন ইসলামিক রেজিম চলতেছে। রেজিম মানে শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থা। আচ্ছা, এই যুদ্ধের মূল কারণটা কি? যুদ্ধের মূল কারণ হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর একটা চেষ্টা চালাইতেছে, বা পারমাণবিক অস্ত্র আছে অলরেডি, এরকম একটা সন্দেহ করতেছে যুক্তরাষ্ট্র। এরকম সন্দেহ করে আক্রমণ চালানো হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। এই পারমাণবিকের ইংলিশ হচ্ছে নিউক্লিয়ার। নিউক্লিয়ার বোম বলা হয় না, পারমাণবিক বোম। তাহলে এটা হচ্ছে পারমাণবিক, পারমাণবিক। এই যে বারবার বলতেছে যাচ্ছে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ করতেছে, মানে তারা পারমাণবিক ক্ষমতা বাড়াইতেছে। এই সমৃদ্ধকরণ করাকে বলা হয় এনরিচমেন্ট, মানে আরও ক্ষমতা বাড়ানো, পারমাণবিক ক্ষমতা বাড়ানো, অস্ত্র বাড়ানো, এটাকে বলা হয় এনরিচমেন্ট, মানে সমৃদ্ধিকরণ, সমৃদ্ধিকরণ। ওকে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র ফালায় না, ক্ষেপণাস্ত্রের মাথার মধ্যে বিস্ফোরক থাকে, ওই বিস্ফোরকটা বলা হয় ওয়ার হেড। ওয়ার হেড মানে হচ্ছে বিস্ফোরক, বিস্ফোরক। মিসাইল আমরা আগের ভিডিওতে শিখছি, মানে ক্ষেপণাস্ত্র। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোকে আবার বলা হয় ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল মানে দূরপাল্লার, অনেক দূর থেকে হামলা চালাতে পারে, এক দেশ কয়েকটা দেশ পার হয়ে গিয়ে হামলা চালাতে পারে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তাহলে আমরা কি পাইলাম? যখন আমরা অভিযুক্ত করতেছে যুক্তরাষ্ট্র, কাকে ইরানকে অভিযুক্ত করাকে বলা একিউজ করা। তারপরে আমরা যখন তাদের মধ্যে দুই দেশের সাথে আলোচনা হবে, সেটাকে আমরা দ্বিপাক্ষিক আলোচনা বলতে পারি। দ্বিপাক্ষিক মানে বাইলেটারাল। শাসন ব্যবস্থা, ইরানে এখন ইসলামিক রেজিম চলতেছে, সেটাকে আমরা বলি রেজিম। রেজিম মানে শাসন ব্যবস্থা। পারমাণবিক বোমা, সেটাকে নিউক্লিয়ার। তারপর এই পারমাণবিক বোমা যখন সমৃদ্ধকরণ করে বাড়ায়, অস্ত্র বাড়ায়, এই সমৃদ্ধকরণটাকে বলা হয় এনরিচমেন্ট। ওকে, বিস্ফোরক, ক্ষেপণাস্ত্রের মাথায় যেটা থাকে, যেটা গিয়ে আঘাত হানলে বিস্ফোরক হয়ে সব ফেটে যায়, বিল্ডিং টিল্ডিং, এটাকে বলা হয় ওয়ার হেড। তারপরে হচ্ছে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র, সেটাকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল। ওকে, আমাদের আরও কিছু শব্দ আছে। এই যে আমরা বললাম এনরিচমেন্ট, সমৃদ্ধকরণ, এটাকে যখন আপনি বাড়াবেন, সমৃদ্ধকরণ ব্যাপারটা আর বাড়ানোর ব্যাপারটা একই জিনিস। এটাকে অন্য অর্থে প্রলিফারেশন বলা হয়। প্রলিফারেশন মানে বিস্তার ঘটানো, নিউক্লিয়ার প্রলিফারেশন, অথবা অস্ত্রশস্ত্র প্রলিফারেশন করতেছে। এই প্রলিফারেশনের অভিযোগ আনা হয়েছে যে তোমরা বিস্তার করতেছো, মানে বাড়াইতেছো, বিস্তার, প্রলিফারেশন। যুদ্ধের সময় তো সকলেরই একটা অস্ত্র ভাণ্ডার থাকে, অস্ত্র ভাণ্ডারটাকে বলা হয় আর্সেনাল। অস্ত্র ভাণ্ডার। প্রচুর মানুষ হতাহত হয়, আহত হয়, কেউ মারা যায়। এই হতাহত হওয়ার যে ব্যাপারটা, প্রচুর আহত হয়, কেউ চোখ কান হারায়, কেউ মারা যায়, এই হতাহত বলা হয় ক্যাজুয়ালটি মানে হচ্ছে হতাহত। যুদ্ধের সময় অনেক মানুষ বাস্তুচ্যুত হয়। বাস্তুচ্যুত হওয়া মানে হচ্ছে তার যে স্থান, বাসস্থান ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়। ঠিক আছে, যেমন অনেক দেশ হচ্ছে গিয়ে নিজ দেশ থেকে তার পাশের সীমান্তবর্তী সীমান্ত দিয়ে পার হইয়া ওই দেশগুলোতে যায়। এইটাকে বলা হয় বাস্তুচ্যুত হওয়া। বাস্তু মানে বাসস্থান থেকে চ্যুত হওয়া, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে বাস্তুচ্যুত আর কি। এখানে এটা হওয়া হবে না, ডিসপ্লেস মানে হচ্ছে বাস্তুচ্যুত হওয়া। এই যে সংকট, একটা বড় রকমের সংকট চলতেছে না, বিভিন্ন সংকট, তেলের সংকট যুদ্ধের কারণে, বিভিন্ন খাদ্যপণ্যের সংকট চলতেছে, এটাকে বলা হয় ক্রাইসিস মানে হচ্ছে সংকট। এই যুদ্ধের পরিণতি কি হইতে পারে? যুদ্ধের ফলে মানুষ ব্যাপক একটা সংকটের মধ্যে পড়তে পারে। যুদ্ধের ফলাফল আসলে কি হবে? যুদ্ধের পরে মানুষ নানানভাবে অনেক সমস্যায় ভুগবে। এই পরিণতি, ফলাফলটাকে বলা হয় আফটারমথ, পরিণতি বা ফলাফল।
তাহলে এই পর্বে আমরা প্রায় 20টা 21টার মতন শব্দ শিখলাম। আমাদের টোটাল 4টা পর্ব হবে। এটা আমাদের ছিল পার্ট 2। এটা পার্ট 2, যুদ্ধ খেলা। যুদ্ধ খেলা কেন বলতেছি? কারণ বড় বড় বিশ্বের যে নেতারা আছে তাদের কাছে যুদ্ধ একটা আসলে খেলা, কিন্তু আমাদের কাছে যুদ্ধ হচ্ছে আমাদের জীবন, আমাদের মরণ, এরকম একটা অবস্থা। সো আমাদের এই যুদ্ধ সংক্রান্ত যদি আপনি কোনো কনভারসেশন করতে চান, আপনার এই ইয়াগুলা আপনার লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। I hope you have enjoyed the episode, and please wait for the next one. Thank you so much.